শুভ নববর্ষ জানাই প্রত্যেককে। আপনারা ভালো থাকুন, আপনাদের ভালো কাটুক এই বছরটা। মানে এই বছর মানে আজ থেকে তো শুরু হলো, এবং আমার কাছে পরম আহ্লাদের বিষয় এটি যে বছরের প্রথম অনুষ্ঠানটা এমন একজনের সঙ্গে করছি যার সঙ্গে আমার খুব হৃদ্যতার সম্পর্ক। মানে জ্যোতিষ অনুষ্ঠান বা প্রফেশনাল বা পেশাদারি যে জায়গাটা, সেটা বাদ দিয়েও আমাদের তো একটা জীবন থাকে। সেই জায়গাতে কিন্তু তিনি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, এবং আমরা নিজেদের নানান গল্প গুজব সমস্যা আমরা নিজেদের মধ্যে শেয়ার করি। ফলে তার সঙ্গে প্রথম অনুষ্ঠান, বছরের প্রথম দিন, বিষয় ভিত্তিক কিছু নেই। বিষয়টা হচ্ছে যে বছরটি আপনার ভালো যাক। এবার আমি বলে দিলাম এখান থেকে যে আপনার বছরটা ভালো যাক, তার মানেই আপনার বছরটা ভালো যাবে এমন তো গ্যারেন্টি আমি দিতে পারি না। কারণ কোথায় কি অবস্থায় আপনি আছেন, কি বৃত্তান্ত, সেগুলো ডিটেল করার তো ব্যাপার থাকেই। তবুও আমি বলবো যে আজকের অনুষ্ঠানটা মন দিয়ে আনন্দে দেখুন, আনন্দে। মানে এবারে বাবা কি বলবে এরকম ধরনের এমনিও হয় না, কিন্তু আজকে পরম আনন্দে দেখুন, যেহেতু দেবাচার্যজি আজকের অনুষ্ঠানের অতিথি, বছরের প্রথম অনুষ্ঠানের প্রথম অতিথি। ওয়েলকাম স্যার। একদম, সবাইকে নমস্কার। শুভ পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। স্পেশালি আজকের থেকে প্রত্যেকের ভালো কাটুক, যা হয়ে গেছে হয়ে গেছে, মানে আজকের থেকে যেন খারাপ কিছু না হয় এই বিশ্বাস নিয়ে এগোনোটা আমার মনে হয় ভালো। এবং আমার মনে হয় প্রভু প্রত্যেকের সাথে আছে, যারা বিশ্বাসী তাদের সাথেও আছেন, যারা অবিশ্বাসী তাদের সাথেও আছেন। কারণ সন্তান সবার কাছেই মানে প্রভুর কাছে সমতুল্য। এবং আমার মনে হয় যে এই জায়গা থেকে আজকের ডেটে মোটামুটি খারাপ বলার মতো কোনো কিছু অপেক্ষা রাখে না। মানে খারাপ যা হওয়ার হয়ে গেছে বাদ দিন, এখন থেকে যা হবে সেগুলো ভালো হবে এই বিশ্বাস। যারা ছোটরা আছে পড়াশোনার জায়গা থেকে আমার মনে হয় যে জীবনের দুটো জিনিস যদি করার মতো হয়, যেটা মন চাইবে সেটা প্রপারলি করা উচিত, অথবা যদি মনে হয় যে না আমি পড়াশোনার মধ্যে আছি, পড়াশোনাটাই প্রপারলি করব, তাহলে বাবা মা যেরকম ইনভেস্ট করছে, অ্যাকচুয়ালি ইনভেস্ট করা না, ইনভেস্ট তো সেই জায়গাটা তাদের মুখের দিকে তাকিয়ে অ্যাটলিস্ট ভালো করে এগিয়ে যাওয়া, মাথা ঠান্ডা রেখে, কোনো কারণে তাদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে না পড়ে বা তাদেরকে কোনো রকম কটু কথা না বলে, নিজের স্বার্থসিদ্ধির জন্য কোনো রকম ভুল কাজ না করে, আমার মনে হয় যারা ছোট আছো, যারা এখনও পর্যন্ত কলেজ লাইফ লিড করছো, তাদের জন্য বলি যে লাইফটা তোমরা আজকে কাটিয়ে এসছো সেই লাইফটা তোমার বাবা অনেক বছর আগে কাটিয়ে এসছে। তো এর জন্য বাবা জানে, বাবা প্রতিটা মুহূর্তে তোমাদের আপ ভাব চাল চলন প্রতিটা জিনিসকে বোঝেন। তার জন্য বাবা স্পেশালি জ্যোতিষী রিকোয়ারমেন্ট হয় না তোমার লাইফটা প্রেডিক্ট করার জন্য। তো বাবা যেগুলো বলছেন সেগুলোকে কথাগুলো একটু শোনার চেষ্টা করো। হ্যাঁ, বাবা হয়তো কোথাও যদি তোমাকে বুঝতে না পারেন, তাহলে দেখবে নিজে হাত ধরে তোমাকে জ্যোতিষীর কাছে অবশ্যই নিয়ে গেছেন। এটা বাবার কর্তব্য এবং বাবা করেই থাকেন। তো বাবা জিনিসটা কি অনেকটাই ডায়লগ দিয়ে দিয়েছি, আমার মনে হয় আর স্পেশালি বলবো না, তাহলে হয়তো একটু রাগ হতে পারে আমার উপরে। কিন্তু আমার মনে হয় যে যদি মনে হয় যে না পড়াশোনা করতে হবে, তাহলে প্রপার ওয়েতে করা উচিত। যে যা বলুক আজকে এই চাকরি নেই বাকরি নেই, একদম বাজে কথা। আলটিমেট সব কিছু আছে যোগ্যতা অনুসারে, ঠিক কিনা? প্রতিটা জায়গায় সব কিছু আছে। নিজের যোগ্যতা যেটা আছে, নিজের এক্সপিরিয়েন্স যেটা আছে, সেটাকে ভাঙালেই তার নিজের কর্মজীবন স্টার্ট হয়ে যায়। তো আলটিমেটলি আমাদের জীবনে এক্সপিরিয়েন্সটাও কম থাকে, যোগ্যতাটাও অনেক সময় কম থাকে। আর যোগ্যহীন মানুষগুলো যারা মানে একদমই কোনো কিছুকে কখনো গুরুত্ব দেননি, তারাই সবসময় বলে দেশের কী হবে, তো দেশের এটা হওয়ার নেই, এই নেই ওই নেই। দেশের জন্য আমার নিজের কন্ট্রিবিউশন কী আছে, তো সেই আমি কি দিচ্ছি, তো সেই জায়গাটা অন্যদিকে আঙুল তুলে লাভ নেই, আমি আমার নিজেকে দিয়ে বলি। তো সেই জায়গাটা খুব দরকার আছে। এটা গেল একটা। বাকি হচ্ছে প্ল্যানেট অনুযায়ী আমাদের যা কী বলবো জায়গা ছিল, তাতে অবশ্যই এই বছরটার মধ্যে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। তো এই প্রতিগুলো মানে জিনিসগুলোকে নিয়ে এখন আমার মনে আলোচনা করে আজকে ডেটে স্পেশালি লাভ নেই। যেগুলো আছে প্রতিটা মুহূর্তে জীবনে এক একটা দিন আমাদের কাছে সংগ্রামের মতো। তো সেই সংগ্রামটাকে আলোচনা করে করবো কি, সংঘর্ষ করতেই হবে। আমি এর আগের দিন একটা এপিসোডে বলেছিলাম আমাদের লাইফটা কুরুক্ষেত্র, প্রতিটা মুহূর্তে সব কিছু আছে, কিন্তু জীবনে ম্যাক্সিমাম সময় আমরা কৌরবদের মতো হেরে যাওয়ার চেষ্টা করি এবং নিজেকে নিজে হারিয়ে দিই। কারণ আমাদের মধ্যে কর্ণ খুব কাজ করে, কর্ণ মানে হচ্ছে ইগো। তো আগের দিনকে এই আলোচনা করেছিলাম। তো এই ইগোটাকে দূরে সরিয়ে রাখুন, একদম নর্মাল থাকুন, এবং কিছু থাক বা না থাকুক
অনেক কষ্ট পাওয়ার পরেও জীবনের শেষ দিন পর্যন্ত তীর লাগার পরেও যে লোকটার, যে মানুষটা বা যে ভগবানের মুখে সবসময় হাসি ছিল, তার নাম কৃষ্ণ, কৃষ্ণের মতো হাসতে থাকুন, দেখুন প্রবলেম আপনার ডান দিক বা দিক দিয়ে কেটে গেছে। এটা গেল একটা পার্ট। ভালো ভালো জিনিসগুলোর মধ্যে অবশ্যই সামনে কালকে একটা অমাবস্যা আছে, আর এরপরে হচ্ছে ফলোয়ারিনী অমাবস্যা, মানে বিরাট একদম। যারা যারা মনে করছেন যে ফলোয়ারিনী অমাবস্যাতে এই অমাবস্যাতে কাজে লাগাতে পারেননি, তারা ফলোয়ারিনী অমাবস্যার জন্য অবশ্যই রেডি থাকুন। এবং আমার মনে হয় যে মাসের প্রথম থেকে এটাকে মাথায় রাখার চেষ্টা করুন, দেখবেন অটোমেটিক্যালি আপনার স্বার্থ সিদ্ধি হচ্ছে এবং কাজগুলো সিদ্ধির জায়গায় পৌঁছাবে। কাজ যদি ঠিকঠাকভাবে সিদ্ধি হয় তাহলে সর্বকার্য সিদ্ধি 100% হতেই হবে জীবনে। আমি যেটা প্রথম দিনটাতে জিজ্ঞেস করবো, আপনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা খুব ভালো বক্তব্য রাখলেন, এবং রাখার যৌক্তিকতাটা হচ্ছে যে আপনি নিজে ছাত্র ছিলেন, স্কুল কলেজ, হ্যাঁ, তো এই পর্বগুলো আপনি সেরে এসছেন এবং এখনো পর্যন্ত আপনার স্কুলের বন্ধুরা তো আছেই, একদম, কলেজেরও প্রচুর বন্ধু বান্ধব আছে একদম, যারা আপনাকে অনেক সময় কোম্পানি দেয়, আপনাদের একটা আড্ডা হয় ইত্যাদি, হ্যাঁ, মানে সেই যে স্মৃতির জায়গাটা, এখানে আপনি বলছেন যে বাবার কথা শুন, একদম। তো এখানে আমার দুটো বক্তব্য, যে দেখুন সামনেই হায়ার সেকেন্ডারি রেজাল্ট, ভোটের জন্য হয়তো টেম্পোটা ওঠেনি, কিন্তু সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজ, ম্যানেজমেন্ট কলেজে কিন্তু টুকটুক টুকটুক করে ভর্তি হওয়া স্টার্ট হয়ে গেছে, একদম, জয়েন্টের পরীক্ষা হয়ে গেছে। কিন্তু আমার এখানে বক্তব্যটা হচ্ছে যে আমি কার ইচ্ছায় পড়ব, আপনি যাদেরকে উদ্দেশ্য করে বললেন, খুব সুন্দর বললেন, আমি কি আমার বাবার ইচ্ছায় শিক্ষা গ্রহণ করব, আমি কি আমার শিক্ষকের ইচ্ছায় শিক্ষা গ্রহণ করব, আমি কি আমার নিজের ইচ্ছায় শিক্ষা গ্রহণ করব? তিনটে জায়গাতেই কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর আছে। প্রথমটা হচ্ছে আমার বাবার কথা মতন, আমার বাবা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমাকে হতে হবে, আমি ধারাদ্দার ওই পরীক্ষা দিচ্ছি, ফেল করছি, একটা সময় গিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে গেলাম, বাবার চার্টার্ড ফার্মে কাজ করলাম, মানে আমি আর গবেটের মধ্যে খুব একটা ফারাক নেই। দ্বিতীয়টা হচ্ছে যে শিক্ষকের দৌড় হচ্ছে গিয়ে তার স্কুল এবং কলেজ অবধি, ব্যক্তিগতভাবে তার মেরিটটা কি আজকে দেখবার মতন সময় শিক্ষকদের নেই। কোথায় দেখবে হাজার হাজার ছাত্রছাত্রী। একদম। তৃতীয় ব্যাপারটা যে আমি কি বিরাট ওস্তাদ, এই যে আপনি বললেন ইগোর ব্যাপারটা, যে আমি মনে করলাম এটা নিয়ে পড়বো, তারপরে গিয়ে ধেড়িয়ে দিলাম, সেটাও ত্রুটি। এখানে সব থেকে ভালো জিনিস হচ্ছে কাউন্সিলর, মানে যে কাজটা আপনি করেন, হ্যাঁ, যে তার হরস্কোপটাতে যে এরকম দেখলেন, তাকে ডেকে বললেন যে দেখো এটা তোমার সঙ্গে ম্যাচ করছে, আমার মনে হয় তোমার এদিকে যাওয়া উচিত। এই অভিজ্ঞতার জায়গাটা যদি না, মেন ব্যাপার আমি যেটা বলবো, ম্যাচ করছে না, সেটা অটোমেটিক্যালি তার মধ্যে ইনবিল্ড হয়ে গেছে ছোটবেলা থেকে, ইনবিল্ড হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, সে জানে, সে ভালোবাসে, কিন্তু সে কোথাও না কোথাও একটুখানি হয় বাড়ির লোকের অপেক্ষা বন্ধুর কথা শুনতে ভালোবাসে, বন্ধু এটা করছে আমাকে এটাই করতে হবে, আমার হয়তো আর্টস নিয়ে পড়লে ভালো হতো কিন্তু বন্ধু তো সায়েন্স নিয়ে, যে আমি অঙ্কে খুব কাছে, সেটা পরের ব্যাপার, কিন্তু আমাকে সায়েন্স নেওয়াটা দরকার আছে। বা বাড়িতে বাবা সায়েন্স নিয়ে পাশ করেছে, বাবা ডাক্তার, আমাকেও ডাক্তার হতে হবে, বাবার কথা শুনি, এইরকম ব্যাপারটা নয়। নিজের অন্তরাত্মা থেকে আমি কি করে খুশি থাকবো, খুশি থাকাটা বড় ব্যাপার না। লাইফে গ্রাফ আপ ডাউন প্রত্যেকের জীবনে আছে, বাবার লাইফে আপস অ্যান্ড ডাউন আছে, নিজের লাইফেও আগামী দিন যেটা আমি করতে চলেছি তাতেও আপস অ্যান্ড ডাউন থাকতে পারে, কিন্তু আমি নিজের কাজটা করে খুশি থাকবো, এটাতে আমাকে কাউকে কৈফিয়ত দেওয়ার থাকবে না যে আমি তোমার ইচ্ছায় করে আজকে পস্তাচ্ছি। আজকে আমি আমার নিজের ইচ্ছায়, আমার যদি মনে হয়, আর আমার একটা জায়গায় মনে হয় স্পেশালি বাবা মার কাছে রিকোয়েস্ট, যে জোর জবরদস্তি যে ছেলেটা বা যে মেয়েটার যেটার ইচ্ছে নেই তাকে চাপিয়ে দেওয়াটা মানে রীতিমতো তার সাথে কি বলবো অফেন্স করা হয়ে যায়। তো তার যেটা দরকার আছে বা মানে সে যেটাতে খুব হ্যাপি, সেইটা তাকে করতে দিন না। তার হয়তো সিনেমা প্রযোজক হিসেবে বা ফিল্ম স্টাডি নিয়ে পড়া ইচ্ছে রয়েছে, আপনি তাকে বারবার করে বলছেন WBCS পরীক্ষার জন্য বসতে, কি করে সম্ভব? দুটো কি এক হলো? ঠিক ঠিক, এই জায়গাটা মাথায় রাখতে হবে। কোনো একজন ছেলে খুব ভালো আঁকে, তার কনসেপ্ট খুব ভালো ক্লিয়ার, সে কি বলবো ওয়েব দুনিয়ায় যথেষ্ট ভালো তার জ্ঞান রয়েছে, AI সম্পর্কেও তার যথেষ্ট ভালো নলেজ রয়েছে, সে ভালো ডিজাইন করতে শিখেছে, সে ভাবছে গার্মেন্টসের বিজনেস করব, তাতে নতুনত্ব আইডিয়া আমি দেব, এবং বাবা তুমি কনফার্ম থাকো এই বিজনেস আমি দাঁড় করাবো। বাবা একবার যদি হাসি মুখে বলে কর না আমি তো আছি, মানে জেনারেলি বাবারা এটাই বলে কর না আমি তো আছি, বাবার হয়তো ব্যাংক অ্যাকাউন্টও নেই। তো সেই জায়গা থেকে, এগুলো আমি আমার লাইফ দিয়ে বলি, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সেই ছেলেটা না চোখ বন্ধ করে এগিয়ে যাওয়ার ক্ষমতা অনেক বেশি, তার মানসিকতা, তার জোর, তার বাবার ওই একটা কথা কর না আমি তো আছি, সারা জীবন কাঁধে বাঁচবে। চমৎকার বলছেন। এবং আপনি এখান থেকেই শোক প্রকাশ করেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, একদম। তো তার একটা ইন্টারভিউ দেখছিলাম ছোট জায়গাতে,
তো ও বললো যে এরকম আমার দাদা ইঞ্জিনিয়ার এবং প্রত্যেকের ইচ্ছা ছিল আমি ইঞ্জিনিয়ার হই। আমার ইচ্ছা ছিল আমি গাভাস্কারের মতন ক্রিকেটার হব এবং সচিনের সঙ্গে ওপেন করব। দুটোর কোনোটাই আমার জীবনে হয়নি। মানে মুশকিল হলো যেটা, ওর সায়েন্স নিয়ে পড়েছে কিন্তু হায়ার সেকেন্ডারিতে গিয়ে ম্যাথমেটিক্সে ফেল করে গেল, যার জন্য বায়োলজি 4th সাবজেক্ট ছিল ওটা চলে এলো 3rd সাবজেক্টে করে। আলটিমেটলি ওর যে ইঞ্জিনিয়ার হওয়ার, বায়োলজি নিয়ে কোনোদিন ইঞ্জিনিয়ার হওয়া যাবে না। ফলে ওই যে একটা জায়গায় স্বপ্ন ভঙ্গ হয়ে গেল, ও নিজেকে পুরো গুটিয়ে নিয়ে চলে আসলো সিনেমা জগতে। এরকম একজন না অনেকে আছে। তো এখানে মানে বলছি যে আমার না অ্যাডভাইসার ছিল না। আজকে আপনি আছেন, আপনার কাছে আমার বক্তব্য যে আপনি তো এগুলো খুব ভালোবাসেন, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতে সারাক্ষণ দেখে যাচ্ছেন, আচ্ছা এর কি ওর কি বৃত্তান্ত। সেইটা যদি সে প্রথম থেকেই আর্টস বা এই গোত্রীয় কিছু সাবজেক্ট নিতে হয়তো হতো, কিন্তু ব্যাপারটা কি কানেক্টিভিটি, যে আমার কাছে দেবাচার্য নেই বা দেবাচার্যের কাছে আমি যেতে পারছি না। আপনি কি মনে করেন এরকম ধরনের যারা স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখতে যারা ভালোবাসেন, সেটা অবাস্তব হতে পারে, তো তাদের সঙ্গে আপনার ট্রিটমেন্টটা? না, আমার মনে হয় তাদের জন্য একটাই স্পেশালি জ্ঞান নেওয়া। এই এপিসোডটা হয়তো আমার মনে হয় যে একদম জ্যোতিষের মধ্যেই যাচ্ছে না, তবু আমি বলি যে কিছু কিছু জিনিস না, এটা জ্যোতিষের পার্ট হওয়া উচিত লাইফের। যে আমার মনে হয় যে প্রশ্নটা প্রশ্নটা করলেন যে যাদের লাইফে এরকম প্রবলেম আছে, যারা স্বপ্ন দেখতে ভালোবাসে কিন্তু স্বপ্নটাও ভেঙে যাচ্ছে, প্লাস হচ্ছে তার সাথে সাথে অনেকটা নিজের দূরত্বও তৈরি হচ্ছে, আমার মনে হয় তাদের স্পেশালি একটা বই পড়া উচিত। সেটার নাম হচ্ছে স্যার এপিজে আবুল কালাম আজাদ জেনারেলি। হ্যাঁ, যেটা আমাকে ঘুমাতে দেয় না সেটা আমার স্বপ্ন, আমি ঘুমিয়ে যেটা দেখবো সেটা কখনোই আমার স্বপ্ন হতে পারে না। যেটা কখনো আমাকে খেতে দেবে না, পড়তে দেবে না, ঘুমাতে দেবে না, সবসময় আমাকে তার পেছনে তাড়না দেবে না, তাড়া করবে, তো সেটা হচ্ছে আমার স্বপ্ন। তো তাই সেই স্বপ্নটাকে পূরণ করতে গেলে পরে অটোমেটিক্যালি আপনাকে কিছু ভালো জিনিস পড়তে হবে। আমি কোনো একজনের নাম না করে বলি যে তিনি বললেন যে আমি একটা বই লিখেছিলাম, সেই বইটা ভেবেছিলাম খুব হিট করবে, পাবলিক খুব ভালো মতো পড়বে, কিন্তু একটা বইও ভালো মতো বিক্রি হলো না। তারপরে আমি কি করলাম, এই বইটা কেন হিট হলো না বা বইটা কেন পাবলিক পড়লো না, এটার জন্য বই পড়া স্টার্ট করলাম। পড়তে পড়তে প্রায় 275খানা বই পড়া হয়ে গেল। তারপরে যে বইটা লিখলাম দেখলাম এখন আমার ঘরে একটা সিঙ্গেল কপি পর্যন্ত নেই। তার মানে এক্সপিরিয়েন্স। তো সেই জায়গাটার খুব রিকোয়ারমেন্ট আছে, এবং আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষ আমরা খুব সাধারণ, এবং আমাদের এখান থেকে বড় হওয়ার প্রচুর জায়গা আছে। আমাদের ভাবনা চিন্তাটা একটা জায়গায় গিয়ে শেষ হয়ে যায়, ওই শেষ না করে ওই জায়গাটা খোলা রাখলে পরে আমার মনে হয় অনেক দূর যাওয়া যেতে পারে। একটা মহাভারতের ছোট্ট অংশ আপনাকে জিজ্ঞেস করবো একটুখানি। হ্যাঁ, কিলমি, মারো আমাকে মারো। হ্যাঁ, মানে মহাভারতের মধ্যে কৌরব পক্ষে যারা ভালো লোক ছিল তার মধ্যে ভীষ্ম অন্যতম। একদম। তিনি রাজধর্ম পালন করেছেন, রাজার সঙ্গে ছিলেন, আমি রাজার সঙ্গেই থাকবো, কিন্তু উল্টো দিকের লোকগুলো প্রত্যেকে আমার মানে হৃদয়ের মধ্যে থাকবে। এবার তারপরের তো ঘটনা আপনার কাছে গীতার বাণী শুনেছি। তো অর্জুনকে অনেক জ্ঞান গম্ভীর দেওয়ার পরে অর্জুন গান্ডীবটাকে কিন্তু ঠিকমতো তুলছে না, যখন তখন শ্রীকৃষ্ণ ইশারা করলেন ইয়েকে, বিশ্বকে, যে তুমি আমাকে তীর মারো। তখন দুটো তীর এসে তার দুটো হাতের মধ্যে লাগলো। তাতেও যখন অর্জুন ক্ষিপ্ত হচ্ছে না, মানে ভেতরে জোশটা না আসলে তো মারবে কি করে, তখন শ্রীকৃষ্ণ তার রুদ্র রূপ নিয়ে বিশাল আকার হয়ে গেল। আপনি জানেন সেটা। তো তখন বললো যে না না না, মারছি। এখানে আমার দুটো প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে কৃষ্ণ কি অর্জুনকে জাগাবার জন্য এটা করলেন, নাকি ডমিনেট করার জন্য করলেন? এবং বিশ্বই বা কীরকম মানুষ, কিলমি বলে যাচ্ছে, মারো আমাকে, আমাকে এবার যেতে দাও। এই যে ব্যাপারটা, মানে বুক ফেটে যায় এই গল্প করতে। একদম। হ্যাঁ, আপনার কাছ থেকে শুনুন। না, মেন ব্যাপার হচ্ছে এখানে অর্জুন তো পুরো আত্মসমর্পণ করাই ছিল, কিন্তু কার ওপর আমি প্রহার করতে চলেছি, সে কতটা আমার থেকে সিনিয়র, বা সে তার কি রূপ রয়েছে, তার জ্ঞান কি, তার ভূমিকা কি আমার জীবনে, এই প্রতিটা জিনিসের চিন্তার জন্য কেউ আছেন হটকারীদের সাথে কাজ করেন, করে পস্তান। অর্জুন সেই দলের মধ্যে থাকে না, একদমই না। হ্যাঁ, এবং খুব ভালো একটা জায়গা আছে, যেটা হচ্ছে যে যখন অভিমন্যুর মৃত্যু হলো না, অভিমন্যুর মৃত্যু হওয়ার পরে শ্রীকৃষ্ণকে গিয়ে অর্জুন জিজ্ঞাসা করেছিল যে মাধব, তুমি তো জানতে যে ওর মৃত্যু লেখা আছে, তোমারই ভাগ্নে, তুমি পাঠালে কেন ওকে? ও তো আমার সন্তান আলটিমেটলি, না? তো শ্রীকৃষ্ণর চোখের কর্নারে জল নিয়ে একটাই কথা বললো, হ্যাঁ আমি ওকে নাই পাঠাতে পারতাম, ওর মৃত্যুটাও হয়তো স্থগিত করা যেতে পারতো, সমস্ত কিছু হতো,
কিন্তু ইতিহাস বা মহাভারতে কিন্তু অভিমন্যুর নাম কোথাও লেখা থাকতো না। ঠিক ঠিক ঠিক, বীর বলতে অভিমন্যু, বীর বলতে গেলে যাকে বলা একদম হয় একদম একদম। তো তার নামটা কিন্তু লেখা থাকতো না। তো কিছু কিছু সময় না, দেখো দুর্যোধন মারা গেছে, শহীদ তার আগে লেখা নেই। কর্ণের মতন এত বড় বীর, তার দাতা প্রতি কর্ণ। শ্রদ্ধা রেখেছি, দাতা কর্ণ, কিন্তু শহীদ লেখা নেই। হ্যাঁ। শহীদ একজনের নামের আগেই ছিল, একদম বীর এই অভিমন্যু। অভিমন্যু। একদম। তো এই জায়গাটা আমার মনে হয় যে খুব রিকোয়ারমেন্ট আছে আমাদের লাইফের গ্রহগুলো, আমাদের লাইফের প্ল্যানেটগুলো না, আমরা কোন দিকে যাব। অনেকে ভাবেন যে আমি খুব ভালো পলিটিশিয়ান হব, তো আলটিমেটলি কোথা থেকে স্টার্ট করব, কি করব, সেই জায়গাটা মানে পলিটিক্সের থেকে তার ফ্যামিলিও কেউ নেই, সেও নেই, অনেক দূরে রয়েছে, কিন্তু তার মধ্যে একটা আত্মবিশ্বাস আছে। এবং বহু মানুষ আছে, বহু ছেলে আছে যাদেরকে আমি দেখেছি খুব ভালো অল্প বয়সে নাম করতে, এটাও একটা পজিটিভ জায়গা। আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখেছি যে পলিটিক্স করতে চাই এবং আলটিমেটলি ওই থাকবো, চলে আসবো, এরকম একটা মানে কর্মী হিসেবে, কিন্তু সেরকম গুরুত্ব নেই। তো আমার মনে হয় যে ওই হিসেবে সাথ দেওয়াটা একটা আলাদা জিনিস, এবং আমার মনে হয় ওটা আপনি বাড়িতে বসেও সাথ দিতে পারেন, কিন্তু মানে যদি প্রপার ওয়েতে যেতে হয়, প্রপারভাবে করতে হয়, তার জন্য যেটা স্ট্রং থাকতে হবে সেটা হচ্ছে মঙ্গল, যে আপনাকে মানসিকতাটাই দৃঢ় দেবে, লড়াই করার মানসিকতা দেবে। তো আমি মানে বিভিন্ন রাজ্যের যদি আপনি মুখ্যমন্ত্রী ছক দেখে থাকেন, দেখবেন যে কিছু হোক বা না হোক মঙ্গলটা দেখবেন স্পেশালি স্ট্রং আছে। তো তাদের মধ্যে মানসিকতাটা খুব স্ট্রং থাকে। আমি বারবার করে বলি না যে মাঙ্গলিক মেয়েদের মানসিকতা খুব স্ট্রং। হ্যাঁ বলেছেন তো। প্রতিটা মুহূর্তে মানে ছেলের মায়েরা ভয় পায় মাঙ্গলিক মেয়েদের বাড়িতে আনতে, যে আগেকার দিনের কথা অনুযায়ী বৈধব্য যোগ আসবে বা জ্যোতিষী বলেছে বৈধব্য যোগ আসবে। এখন তো এরকম পার্ট নেই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ডিভোর্সের পার্ট অবশ্যই আছে, শুধু রিকোয়ারমেন্টে একটাই, আপনার ছেলের সাথে বা ছেলে কমিটমেন্ট করেছে সেই মেয়েটি মাঙ্গলিক, আপনি বিয়ে দিচ্ছেন না কারণ মেয়েটাই মাঙ্গলিক, বাবা তোর ক্ষতি হয়ে যাবে। শুধুমাত্র তাদের জুটকটা বিচার করান, জুটকটা যদি মেলে, দেবাচার্য দায়িত্ব নিয়ে বলতে পারে আপনার ছেলের জীবনে কোনো রকম খারাপ কিছু এই মেয়েটার জন্য হবে না। কিন্তু যদি কোনো কারণে জোটক না মেলে, আমি বলবো ছেলে বা মেয়ে দুজনেরই বোঝা উচিত যে আমরা আগামী দিন একসাথে থাকতে ভালোভাবে থাকতে পারবো না, হয়তো আগামী দিন আমাদের কোর্টেরই দ্বারস্থ হতে হবে, দুটো ফ্যামিলির মধ্যে রিলেশন খারাপ হবে, দুজনের বন্ডিং যেটা ছিল সেটাও খারাপ হবে। তো বিয়ে অবধি না পৌঁছে সেটা একটা জায়গায় স্টপ রেখে দেওয়াটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। তো মাঙ্গলিক মেয়েদের আপনি কখনো দেখবেন না যে নর্মাল কিছু করছে। মাঙ্গলিক মেয়ে মানে আপনি দেখবেন যারা স্পেশালি কি বলবো পাইলট, লেডিস পাইলট আছেন, আপনার ছকগুলো দেখবেন, দেশের বড় বড় পদ যে কজন মহিলা আজকের ডেটে হোল্ড করছেন আপনি তাদের ছকটা দেখবেন। তো প্রতিটা জায়গায় মাঙ্গলিক ছাড়া নর্মাল হয়ে গেলেন। আমি আগের দিনকেও বলেছিলাম যে আমার খুব ইচ্ছে যে মানে আমার মেয়েও মাঙ্গলিক হতো, কিন্তু হয়নি, যাই হোক। কিন্তু কোনো কারণে মাঙ্গলিক হলে পরে তার দৃষ্টিভঙ্গি, তার কথাবার্তা বলার স্টাইল, তার প্রতিটা জায়গা একদম আলাদা। হয়তো অনেকে ভাববেন যে মাঙ্গলিককে কেন এত প্রেফার করছি, কারণ এটা সত্যি তার কেরিয়ারের পক্ষে অনেক বেটার। একটা ছেলের কেরিয়ারের পক্ষে 32 বছর বয়স অবধি টাইম নিয়ে নিতে পারে, কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে 22 থেকে 25-এর মধ্যে কর্মজীবন তাকে ঢুকিয়ে দেবে। একদম পজিটিভ, 100% ঢোকাবে তাকে। এবং আপনি বিশ্বাস করুন, আমি দেখেছি যে মেয়েদের মধ্যে জেদটা কিন্তু মানে পুরুষদের থেকেও বেশি থাকে, ক্ষেত্র বিশেষ একদম থাকে না। একজন মেয়ে, সে একটা ছেলের মতন শক্তিধারী নয়, না, তার শক্তি অনেক কম একদম। এবং তাকে লড়াইটা করতে, তার ইম্পর্টেন্সই আজকের দিনেও তার ইম্পর্টেন্সই একটা পরিবারে একটা পুরুষের থেকে অনেক কম। যে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে ডাক্তার হবে, হ্যাঁ খুব রেয়ার। কিছু ফ্যামিলিতে হ্যাঁ ঠিক আছে আমার মেয়েকেও আমার ইয়ে করতে হবে, অনেকগুলো ভাই বোন আগেকার দিনে ছিল না, সেটাতে আলাদা গল্প। এবার সিঙ্গেল মেয়ে হলে তার পেছনে এফোর্ট দেওয়া যায়, কিন্তু সেই মেয়েই তো মা হচ্ছে, তাদের তো প্রতি মাসে একটা সমস্যা আসছে শরীরের মধ্যে। হ্যাঁ, সব কাটিয়ে টাটিয়ে নিয়ে গিয়ে কর্তাগিন্নি একসাথে অফিসে গেলেন, অফিস থেকে ফিরে এসে রান্নাটাও সে মেয়েটাকেই করতে হচ্ছে। তো এদের মধ্যে মাঙ্গলিক থাকুক না থাকুক, কিসের পজিটিভিটিতে একটা কমন এদের মধ্যে এই শক্তিটা আসে, এটা আমার প্রশ্ন। জুটুক, আলটিমেটলি জুটুক, তাদের মধ্যে বন্ডিং যে জিনিসটা আছে না,
যে সম্পর্কের স্থায়িত্ব, এরা দুজনেই পারে সম্পর্কটাকে টেনে শেষ দিন অবধি, শেষ জায়গা অবধি নিয়ে রাখার ক্ষেত্রে। আরেকটা কথা হচ্ছে যে আপনি যেটা বললেন না যে আমার একটাই মেয়ে সন্তান যদি থাকে তাহলে তাকে আমি ইঞ্জিনিয়ার বানাবো বা ডাক্তার বানাবো। আমি এরকমও ফ্যামিলিকে চিনি যাদের ওয়াইফের অনেক বেশি ক্যাপাবিলিটি রয়েছে, যে ভালো যোগ্যতা সমতুল্য ভালো চাকরি করতে পারে, কিন্তু সেই বাড়ির অর্ডার হচ্ছে বাড়ির বউ কাজ করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে মেয়েকে কেন তো শিক্ষা দেওয়ার চেষ্টা করছে? কেন তাকে পড়িয়ে নিয়ে তার স্বামী যদি তাকে চাকরি করতে না দেয় তখন তোমাদের ভালো লাগবে, কিন্তু আলটিমেটলি সমাজটা একটা ধারণা, একটা চিন্তায় বদ্ধ। এখান থেকে কাউকে চেঞ্জ করতে পারবেন না। একা দেবাচার্যের কথা কিচ্ছু যাচ্ছে না। হ্যাঁ, কিছু মানুষের মধ্যে হয়তো চেঞ্জেস হয়েছে। 2015 সালের জুন জুলাই মাস থেকে চিৎকার করে বলতে আরম্ভ করেছিলাম যে মাঙ্গলিক মেয়েরা সবসময় বেটার, সবসময় বেটার, তাদের লাইফ অবশ্যই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে রয়েছে। কিছু কিছু মানুষের মধ্যে এই 10 বছরের মধ্যে কিছু প্রবণতা চেঞ্জেস পাই, যারা বলেন যে না আমার মেয়ের কিন্তু এই চেঞ্জেসগুলো হয়েছে। শুধু রিকোয়েস্ট একটাই করি, কোনো জ্যোতিষীর বুদ্ধিতে দায়িত্ব নিয়ে বলছি মাঙ্গলিকটাকে খণ্ডন করাবেন না। মাঙ্গলিক দোষ কাটিয়ে দিচ্ছি, হ্যাঁ যেমন আছে তেমন থাকুক। ওকে 25 থেকে 27 বছর অবধি আপনি ছেড়ে দিন, তারপর দেখুন ওর লাইফটা কোথায় দাঁড়ায়। দেবাচার্য ঠিক না, আপনাদের চিন্তা ভাবনাটা ঠিক। মাঙ্গলিক মানে ওর খুব খারাপ হয়ে যাবে, ছোটোবেলাতেই মাঙ্গলিক কাটিয়ে দিতে হবে। কে কী বলেছে ওই চিলের কথায় কান দেবেন না, তাহলেই হবে। নিজের কান নিজের কাছেই রয়েছে। তো বাস্তব যেটা, এটা হচ্ছে মেয়েটার লাইফ, মেয়েটার এগিয়ে যাওয়ার জায়গা বা ওকে নিয়ে গর্ব করার জায়গা আপনাদের জন্য ওয়েট করছে, সেই জায়গাটাকে গুরুত্ব দিন। একটা ছেলেকে উপযুক্ত মানুষ করতে গেলে মা বাবার দায়িত্ব থাকে যৌথ। আপনার মতটা কি? আপনার মত কি তার বাবা বেশি এফোর্ট দিক, মা চুপ করে রান্নাঘরে থাকুক তার টিফিনটা বানাবার জন্য, নাকি আপনার মতে মার দেওয়া উচিত বেশি এফোর্ট তার ছেলেকে মানুষ করার জন্য? না, আলটিমেটলি বাবা মা বোথ সাইড থেকেই আলটিমেট যেটা আসা উচিত, মানে দায়িত্ব একটাই, সেটা হচ্ছে শিক্ষা তো আমরা স্কুলে গিয়েও পেয়ে যাই, সে তার জন্য অসুবিধা নেই, কিন্তু সংস্কারটা অ্যাটলিস্ট বাড়ি থেকেই আসা উচিত। বাড়িতে যদি গুরুজন ব্যক্তি থাকে, ঠাম থাকে বা দাদু থাকে, তাদের সাথে একটু টাইম স্পেন্ড করা, তারা যে কথাগুলো বলবে, তারা যে নীতি কথাগুলো বলতো ছোটোবেলায়, সেগুলোর মধ্যে খানিকক্ষণ বাচ্চাটাকে ছাড়া দরকার। এটা নয় যে এখন দুপুর 3টে বাজে তুমি তাড়াতাড়ি পড়তে বসো, বিকেল 5টার সময় টিচার আসবে, তো এইরকম একদমই নয়। খানিকটা সময় একটু সিনিয়র ব্যক্তিদের সাথেও তাকে রাখা দরকার, কারণ তার চিন্তা ভাবনা জিনিসগুলো আগামী দিন যেন বাড়তে থাকে। একটা পরিবারে দাদু ঠাকুমার প্রয়োজন কতটা? মানে কি বলবো, 100% বললে কম হবে, 1000%। এটা যদি ইলাবোরেট করে বলেন। না থাকলে পরে আলটিমেটলি সংস্কারের জায়গাতে ফ্যামিলি হয়ে গেছে, যেই একটু বাচ্চা কাচ্চা হলো, বাবা মাকে বললো যে তোমরা থাকো, আমাদের এখান থেকে খুব অসুবিধা হচ্ছে, আমাকে যেতে হবে ডায়মন্ড হারবার, ওখানে একটা ফ্ল্যাট পেয়ে গেছি। অফিসটা কিন্তু ডালহৌসিতে, সে হয়তো সত্যি কথা বলতে কি দমদম থেকে ডালহৌসি যা লাগবে ডায়মন্ড হারবার থেকে তার বেশি লাগবে, চলে গেল। কতটা প্রয়োজন দাদু ঠাকুমার একটা বাচ্চাকে মানুষ হওয়ার ক্ষেত্রে? সময়টাকে বলে দেবে, মানে ডায়মন্ড হারবার থেকে থাকলে পরে তার কতটা ভালো রেজাল্ট পেতে পারে। তো এটা হচ্ছে বাস্তব, যে তারা যে শিক্ষাটা দেবেন না, তারা আপনাকেও দিয়েছে, তো আপনার ছেলেকেও যেটা দেবে সেটা আরও বেশি রিফাইন হবে না, মানে আরও বেশি টাটকা তরতাজা, অভিজ্ঞতাটা বেশি হবে। যে তোর বাবা এই জিনিসগুলো করতো, তোর বাবা দেখ আজকে কোথায় আছে, তুই এইগুলো করিস না, তুই দেখবি আরও ভালো জায়গায় থাকবি। তো এগুলো দাদু ঠাকুমা ঠামরাই পারে, বাকি কেউ হয়তো পারে না। তো তাদের সাথে সময় কাটানো, তাদের সাথে সময় স্পেন্ড করাটাও আমার মনে হয় শুরু করা উচিত। আমার একেবারে ছোট্ট করে সবশেষ প্রশ্ন যেটা, যে এত কথার মধ্যে যেটা দাঁড়ালো, আজকে হিন্দু ধর্মের সবথেকে শক্তিশালী বা শক্তিদায়িনী কিন্তু কালী, একদম, বা দুর্গা তার আরেক রূপ। এটা হিন্দু ধর্মেই সম্ভব। আর বাকি সব জায়গায় দেখুন পুরুষ, জেসাস ক্রাইস্ট বলুন, আল্লাহ বলুন, এই বলুন, সব পুরুষ দেবতা। ক্রাইস্ট তো অ্যাকচুয়ালি অবতার ছিলেন, যাই হোক অবতার যাই থাকুক না, যিনি অবতার ছিলেন, তিনি ভগবান সমতুল্য। হ্যাঁ, তিনি একজনকে দেখিয়েছেন যে গড সেজ। হ্যাঁ ঠিক আছে, আমি বললাম যে প্রত্যেকে কিন্তু একটা পুরুষ ঈশ্বরকে কামনা করে, সেখানে কিন্তু আমাদের হিন্দু ধর্মে দেবী, আমাদের মানসিকতাটা অনেক বেশি স্ট্রং। আমরা দেবী মানে একজন নারীকে শক্তি হিসেবে পেতে চেয়েছি। চমৎকার। মানে আমাদের অনুষ্ঠান নাকি অনেকক্ষণ শেষ হয়ে গেছে, আমি ভেরি সরি, আমি না থামতে পারছিলাম না। একটা অসাধারণ অনুষ্ঠান উপহার দিলেন বছরের প্রথমে দেবাচার্যজি, আপনাকে আমার অনেক নমস্কার।